তপবন ফিরে তাকায় ছেলের মলিন মুখ পানে ম্লান হেসে বলল, তুমি কি তোমার মাম্মাকে আর অনেক কষ্ট করে বলতে পেরেছো? তানশান বাবার চোখে চোখ রেখে ক্ষীণ স্বরে বলল, এখন কেন, কোনোদিনও ভুলতে পারবো না। তপবন হাঁটু গেড়ে বসে ছেলের সামনে বলল, তবে ভাবো তো তোমার মিমির কথা। সেও তার বাবাকে ভালোবাসতো, তার বাবার কোলে চড়িয়ে বেরিয়েছে, কিন্তু একদিন হঠাৎ সে ইচ্ছাকৃত হারিয়ে গেল। তখন ঠিক কতটা আঘাত লেগেছে, আর সেই আঘাত কতটা দীর্ঘস্থায়ী হয়। অনেক। তানশান বিমর্ষ কণ্ঠে বলল। তপবন ছেলের মাথায় হাত রাখে। তাকে সময় দাও, আর আমরা তো আছি, তাকে মন খারাপ করতে দিবে না। তানশান মাথা নেড়ে সায় জানালো। তপবন ছেলের গুছিয়ে রাখা ব্যাগ নিয়ে বলল, এখন চলো, নয়তো তোমার দেরি হয়ে যাবে। তোমায় দিয়ে আমি একটু কাজ শেষ করে আবার বাড়ি ফিরে আসবো। আজ না গেলে হতো না? পড়াশোনা কোনোভাবেই বন্ধ করা যাবে না। মিমিরও তো পড়াশোনা বন্ধ যাচ্ছে। তপবন ফিরে তাকায় ছেলের দিকে শ্রান্ত স্বরে বলে, একটু সময় দাও, বাবা সব ঠিক করে দিবে, আবার পড়াশোনা করবে মিমি। ওকে। তানশান পাণ্ডুর মুখে বলে বেরিয়ে যায় কামরা থেকে। তপবন ব্যস্ত কদমে বিছানার কাছে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে ঘুমন্ত মেয়েটির সামনে। দুর্বলতায় কাতর মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে ললাটে আলতো ঠোঁট ছুঁয়ে দিল। অতঃপর দ্রুত বেরিয়ে যায়। চোখে মুখে কাঠিন্যতা। তৃষানের সাথে কথা বলবে, ঘরময় ছড়িয়ে থাকা আতরের গন্ধ মিলিয়ে যেতে রূপকথা চোখ খুলে তাকায়। সহসা চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তিত্তির করে কেঁপে ওঠে ওষ্ঠদ্বয়। ভেতরটা গুমড়ে মরছে অসহনীয় যন্ত্রণে, অথচ ব্যক্ত করতে পারছে না। চারিপাশে থাকা মানুষগুলোকে আর কৈফিয়ত দিতে ইচ্ছে করছে না জোরপূর্বক এই মানুষগুলো জীবনে মানিয়ে নেওয়া এক মানুষ হতে। ইচ্ছে করছে হারিয়ে যেতে কঠিন বাস্তবতার মোড়া ধরনী থেকে। ছেলেকে ক্লাসে দিয়ে তপবন তামজিদ মাহমুদের সাথে দেখা করলো। তৃষানের খোঁজ করলে সে জানায় তার পরীক্ষা চলছে, আর তাছাড়া ওই বেয়ারা ছেলের খোঁজখবর তার কাছে খুব কমই থাকে। তপবন বেরিয়ে এসে ফোন দেয়, তাকে রিসিভ হলো। সে গুরুগম্ভীর কণ্ঠে শুধালো, ত্রিশান, তুমি কোথায়? তৃষানের ভ্রু কুঁচকে গেল। তপবনের ফোনে খানিক শঙ্কিত কণ্ঠে জানালো, পরীক্ষা দিতে যাচ্ছি ভাইজান। তোমার সাথে আমার জরুরি কথা ছিল, দেখা করে যাবে? তৃষান বাইকে উঠতে উঠতে বলল, আমারও আপনার সাথে কথা আছে ভাইজান, কিন্তু এই সপ্তাহে দেখা করা সম্ভব হবে না। আগামী সপ্তাহে দেখা করি। তপবন অসন্তোষে নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা। তপবন গাড়িতে উঠে চোখে মুখে ভরপুর দৃঢ়তা। সম্পর্কে আর কোনো জড়তা কেন? তৃতীয় ব্যক্তির ছায়াও থাকতে দেওয়া যাবে না। বাস্তবতার মার পেঁচে রূপকথা নামক ছোট্ট মেয়েটি দম বন্ধকর বিশ্রী অনুভূতিতে অস্বাভাবিক থমকে গেলেও লহমাগুলো বয়ে যাচ্ছে নিজ নিয়মে। সকাল গড়িয়ে বিকেল হলো। এর মাঝে রূপকথা কেবল একবারই জেগেছিল, যখন তপবন কিংবা তানশান ধারে কাছে কেউ ছিল না। সেই সুযোগে মৌনতা তাকে জোরপূর্বক কিছু খাইয়ে দিয়েছিল। এরপর ওষুধের ঘরে সে যে আবার ঘুমালো, আর ওঠার নাম নেই। তার এই বিষণ্ণ লুকোচুরিতে ইন্ধন জুগিয়েছে ডাক্তারের দেওয়া ঘুমের ওষুধগুলো। তপবন মৌনতাকে বারণ করেছিল ঘুমের ওষুধ দিতে, কিন্তু রূপকথা জোরপূর্বক খেয়েছে। তপবন ঘরময় পায়চারি করতে করতে দীর্ঘশ্বাস ফেলল। আজান দিয়েছে, নামাজে যেতে হবে, এরপর একবার অফিসেও যাওয়া জরুরি। অন্যদিকে ছেলেটার মুখের দিকে তাকানো দেয়। কোচিং থেকে ফেরার পথে মিমির জন্য কত শখ করে ফুচকা নিয়ে এসেছে সে, অথচ তার মিমি আজ একাকী নিজের মাঝে লড়ছে। যে লড়াই সে বাবা ছেলে কাউকে পাশে ঘেঁষতে দিচ্ছে না। আজান পড়লে তপবন বেরিয়ে যেতে হয়। নামাজ শেষে তানশান বাবাকে অনুযোগ ভরা কণ্ঠে বলল, মিমি কেন সারাদিন ঘুমাচ্ছে? উঠছে না কেন? উঠতে বলো। তপবন ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অসুস্থ থাকলে ঘুম পায় বেশি, বাসায় যাও। পাপা যেগুলো করতে দিয়েছে সেগুলো করো। পাপা 1 ঘন্টার মধ্যে বাসায় আসছি। তানশান বাসায় ফিরলে মৌনতা খাবার নিয়ে তার ঘরে আসে, কিন্তু ছেলেটা খাবার খাবে না বলে জেদ ধরে বসলো। মৌনতা অতিষ্ঠ হয়ে শুধায়, কি হচ্ছে তানশান, খাবেন না কেন? সেই দুপুরে ভাত খেয়েছো, আর কিছু খাওনি? তানশান গাল ফুলিয়ে বলল, কেন খাবো? তুমি খাবার এনেছো কেন? এই খাবার তো মিমি আনতো, তাকে দিতে বলো। মৌনতা অসন্তোষের সাথে বলল, তুমি না মাত্র দেখে এসেছো মিমি ঘুমাচ্ছে? তবে সেটাই, কেন ঘুমাচ্ছে? আমাদের সাথে কথা বলছে না কেন? তানশানের চোখ অচিরেই ছলছল করছে। মৌনতা হতাশার নিঃশ্বাস ফেলে জবার পানে তাকায়, বলে, গিয়ে দেখো না রূপকথা উঠেছে কিনা। এই ছেলে তো মাকে ছাড়া সবাইকে ভুলে গিয়েছে। জবা রূপকথার ঘরে গিয়ে দেখলো সে তখনও ঘুমাচ্ছে। তানশান সেই জেদ ধরে সন্ধ্যা থেকে আর খেলোই না। রাত 10টা নাগাদ দুশ্চিন্তাগ্রস্ত মৌনতা আবারও জবাকে পাঠালো উপরে। এবার অবশ্য জবা গিয়ে দেখলো রূপকথা জেগেছে। সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়েছে। জবা উৎফুল্ল হয়ে বলে উঠল, ভাবিজান, শরীর ভালো লাগতেছে এখন? ওঠেন, কিছু খাইয়া নেন, আর আপনার ছেলের কিছু খাওয়ান।
সে যে দইরা বইসা আছে, মিমির হাতে ছাড়া কিছু খাবে না। সন্ধ্যা থেকে এই পর্যন্ত কিচ্ছু খায় নাই। সেই দুপুরে খাইছে আর এখন পর্যন্ত কিছু খায় নাই। রূপকথার স্থির দৃষ্টি নড়ে চড়ে উঠল, শান্ত দৃষ্টি ফেলল জবার পানে ক্ষীণ স্বরে সুধায়। তানজান খায়নি কিছু? মেয়েটার মস্তিষ্ক ভীষণ ক্লান্ত হলেও মাতৃত্ব উদ্দীপ্ত অন্তঃস্থল স্থির থাকতে পারল না। বিচলিত মন নিয়ে রূপকথা ধীর স্থির উঠে দাঁড়ায়। দেয়াল ঘড়ির দিকে এক পলক তাকে ধীর কদমে সোজা তানশানের ঘরে গেল। টেবিলে বসা থমথমে মুখের ছেলেটির পানে চেয়ে সুধায়। খাওয়া দাওয়া করছো না কেন? বহুল আকাঙ্ক্ষিত কণ্ঠে তানশান চোখ তুলে তাকায়। অন্তঃস্থল খুশিতে আত্মহারা হলেও মেকি রাগ ধরে থমথমে মুখে বলল। কেন খাবো? পাল্টা প্রতিউত্তর আসলো কেন খাবে না? ভীষণ অনাদরে। তানশান অভিমানী দৃষ্টিতে চেয়ে বলল। কেন খাবো? আমার জন্য তো সব সময় আপনি খাবার আনেন, কিন্তু আজ তো আনেননি। আমি খাবার না আনলে খাবে না? তানশান জেদি কণ্ঠে বলল। না। রূপকথা এক পলক শান্ত দৃষ্টি ফেলে গটগট করে বেরিয়ে গেল ঘর থেকে। টানশান ছলছল নেত্রে সেই গমনের পানে তাকায়। অযথায় চোখ মুখ উপচে বেরিয়ে আসছে কান্না। সে বোধহয় কাউকে বেশি আপন করে নিয়েছে, নয়তো কেন তার উপেক্ষা এত কষ্ট হচ্ছে। মানুষটা বোধহয় তার কারণে বিরক্ত হচ্ছে। অন্তর্মুখী ছেলেটা একরাশ লজ্জা হতাশায় ডুবে গেল। একই স্বভাব বহির্ভূত আচরণ করে ভুল করে ফেলেছে। নিমিষে অজস্র কুভাবনায় ডুবে গেল তানশান। কিন্তু তার সকল কুভাবনাগুলোকে দূরছাই করে দিয়ে রূপকথা এক প্লেট ভাত নিয়ে তার সামনে বসে। তানশান আর চোখে তাকায়। রূপকথা থমথমে মুখে এক লোকমা মুখের সামনে তুলে ধরল। এই মুহূর্তে ভাত খাওয়ার অভ্যাস না থাকলেও ছেলেটি একটুও দ্বিমত করল না, বরং চুপচাপ মুখে তুলে নিল। নীরবে মায়ের হাতে এক প্লেট ভাত খেয়ে তানশান তখন নড়চড় করতে পারল না। কিন্তু পুরোটা সময় রূপকথা একটুও কথা বলল না দেখে তানশানের মুখ ভার হয়ে এলো। সে ধরা গলায় শুধালো। এমন করছেন কেন? আমরা কি করেছি? কাষ্ঠল প্রলোপের আড়ালে লুকায়িত অসহনীয় যন্ত্রণাগুলো লুকিয়ে রূপকথা চেয়ার ছেড়ে উঠে যায়। ঘর থেকে বের হতে হতে বলে। ঘুমানোর আগে কিছু খেয়ে ঘুমাবে, রাত বড় তো ক্ষুধা লাগবে। রূপকথা চলে যায় আর বুক ভরা বিষণ্ণতা নিয়ে ছোট্ট ছেলেটি মায়ের পথে চেয়ে থাকে। তপবন কাজ শেষ করে ত্রস্ত পায়ে এগিয়ে এসে ছেলের ঘরে আগে ঢুকলো। ঢুকতেই ছেলের ফোলা ফোলা লালচে মুখ দেখে উদ্বিগ্ন বদনে তাকে বুকে চেপে ধরল সুধায়। কি হলো? মুখের এমন দশা কেন? তানশান অভিযোগ করে বলে। মিমি আমার সাথে কথা বলছে না বাবা। আগের মতো জেদ দেখাচ্ছে না, জোর করে খাইয়ে দিচ্ছে না, ধমকও দিচ্ছে না। কেন কেন দিচ্ছে না? তাকে বলো আমরা কি করেছি, আমাদের সাথে এমন করছে কেন? তপবন মৃদু হেসে তার মাথায় হাত বুলিয়ে বলে। আচ্ছা পাপা, দেখছি। পাপা জিজ্ঞাসা করছি কেন মিমি তার তানশানের সাথে যে দেখাচ্ছে না, ধমক দিচ্ছে না, ঠিক আছে? তানশান ছোট বাচ্চার মতো চোখ মুছে বলল। আচ্ছা। শত দুশ্চিন্তার মাঝেও তপবন সুখম এক নিঃশ্বাস ফেলল। ছোট্ট মেয়েটি কি জানে সে কত কঠিন এক মনস্তাত্ত্বিক যুদ্ধে জিতে গিয়েছে। চেঞ্জিং রুমের এক কোনায় মাথার চুল খামচে ধরে গুমড়ে কাঁদতে থাকা মেয়েটিকে দেখে তপবন ধীর পায়ে এগিয়ে গেল। বাঁ হাতে রুমের শাটারটা টেনে দিয়ে সে মেয়েটার ঠিক পাশটিতে পা গুটিয়ে বসল। আতরের তীব্র আভিজাত্যময় সুবাসী রূপকথার কান্নার বেগ যেন থমকালো। তপবন দুই হাঁটু আঁকড়ে ধরে দেয়ালে মাথা ঠেকিয়ে শূন্যতায় চোখ রাখল। মিহিস্বরে সুধায়। আমার থেকে লুকোচ্ছ কেন? এলোমেলো কেশে দুহাতে মুখ চেপে ধরে থাকা রূপকথা ফুপিয়ে উঠল সেই প্রশ্নে। ক্ষীণ ভাঙা স্বরেই বলল। আমি তো পুরো পৃথিবী থেকে লুকাতে চাচ্ছি, কিন্তু আমি পারছি না তো। আমায় একটু লুকিয়ে দেবেন? আমি এত নৃশংসতা নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। কারোর বুক ফাটা আর্তনাদ, অথচ তপবনের ঠোঁটের কোণে হাসির রেখা। সে ঘাড় ঘুরিয়ে উন্মাদের মতো কাঁদতে থাকা মেয়েটির রক্তিম চোখের দিকে তাকালো। ধীর স্থির কণ্ঠে বলল। লুকিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। রূপকথা নুইয়ে পড়া ঘাট তুলে স্থির হয়ে রইল। কিছুক্ষণ নীরব থেকে ক্ষীণ স্বরে বিড়বিড় করল। একটু সুখ দেওয়ার জন্য সবাই শর্ত জুড়ে দেয়, অথচ সেই শর্তগুলোই হয় দুঃখে ভরপুর। আপনিও সবার মতোই সুখের পরিবর্তে নিশ্চিত কোনো দুঃখে জর্জরিত শর্ত রাখবেন, তাই না? তপবন অবিচলিত মৃদুস্বরে বলল। হুম, একবার বিশ্বাস করেই দেখো। রূপকথা ঘাড় ঘুরিয়ে তাকায়। রক্তাবু চাহনিতে এঁটে যায় লোকটা সুদৃঢ় মুখায়াবব। তাকে সুখ এনে দিতে পারার ক্ষমতায় অদ্ভুত অহমিকা ওই চোখে মুখে। রূপকথা আরেকবার বিশ্বাস করল। ক্ষীণ স্বরে সুধায়। কি শর্ত? দৃষ্টিতে দৃষ্টি এঁটে থাকা পুরুষটি স্মিত হাসল। হাসিটা ভীষণ স্নিগ্ধ, কিন্তু তার থেকে অধিক স্নিগ্ধ ছিল তার বলা শর্তটি। বউ সাজতে হবে। রূপকথার ক্লেশে জর্জরিত চাহনি কৌতূহলী হলো। অস্ফুটে শুধালো। কেন? এই পৃথিবী থেকে লুকাতে চাও? হুম। তবে বিনা প্রশ্নের শর্ত মানতে হবে। রূপকথা নির্বাক নিস্তরঙ্গ। তপবন ফের বলল। যত তাড়াতাড়ি বউ সাজবে তত তাড়াতাড়ি এই নৃশংসতা থেকে লুকাতে পারবে। রূপকথা ফিরে তাকায়। রূপকথার মাঝে কোনো উদ্বেগ না দেখে তপবন এবার সাগ্রহে বলল।
আমি সাজিয়ে দেব। রূপকথা তবুও নিরুত্তর। তপবন এবার আর অনুমতির অপেক্ষা করলো না, বরং উঠে গিয়ে কাবার থেকে বেনারসি সহ বিয়ের সবকিছু বের করলো, যেগুলো একদা তার চোখে সবচেয়ে অনাগ্রহী তৈজসপত্র ছিল। আজ সেই তৈজসপত্রগুলোই দুঃখী মেয়েটার বদনে দেখার জন্য সে উদ্গ্রীব। তপবন ব্লাউজ পেটিকোট নিয়ে জোরপূর্বক মেয়েটার হাতে ধরিয়ে দিল, তারা দিয়ে বলল। 2 মিনিট পর বের হবে। রূপকথা কান্না ভুলে ফ্যাল করে অবলোকন করে লোকটার কার্যক্রম। তপবন নিশ্চল মেয়েটিকে দেখে বলল। কি হলো? আমি পরিচয় দেব, দাও। তপবন ফের ব্লাউজ পেটিকোট নিতে গেলে মেয়েটা শক্ত করে তা আঁকড়ে ধরল। নীরব সম্মতি বুঝে নিল তপবন। তাড়াতাড়ি পরে বের হও। তপবন চেঞ্জিং রুমে শাটার লাগিয়ে বের হতে গিয়েও আবার শাটার খুলে দিল। কপাল কুঁচকে বলল। এটা অপ্রয়োজনীয়, খোলাই থাক। ভীষণ অদ্ভুত কথা। রূপকথা ভ্রু কুঁচকে নেয়। স্থবিরতা ভেঙে উঠে গিয়ে ঠাস করে শাটার বন্ধ করে দিল। তপবন নিঃশব্দে হাসল। মেয়েটার পরিবর্তনের মাঝে নিজেও ঝট করে একটা কালো হাফাতা টি শার্ট আর কালো ট্রাউজার পরে নেয়। মুহূর্তে গতরে আছড়ে পড়ে একটু নবযৌবনের উদ্দামতা। আরশিতে নিজেকে এক পলক দেখে তপবন স্মিত হাসল। চুলে হাত গলাতে গলাতে নিজেকে আর একটু পরিপাটি করে। খানিক বাদে অতি সতর্কতায় শাটার খুলে গেল। তপবন ফিরে তাকালো। শাটারের ওপাশ থেকে শুধু দুটি অশ্রুসিক্ত মায়াবী চোখ দৃশ্যমান। সে তাড়া দিল। তাড়াতাড়ি বাইরে এসো। রূপকথা মাথা নাড়ল। সে এতটুকু বুঝতে পেরেছে লোকটা আজ বউ না সাজিয়ে তাকে ছাড়বে না, তাই নাকচ করে বলল। আমার শাড়ি দিন। হুম, এই অফার আর অনেক আগে শেষ হয়ে গেছে। এখন আমি শাড়ি পরাবো ফার্স্ট। রূপকথা গায়ে শাড়ি পেঁচিয়ে বেরিয়ে আসে এবং ধীর স্থির মনে হলো তার দুনিয়াটা সত্যি একটু একটু করে আবেশিত হয়ে আসছে কারোর মোহে। বদন আড়াল করে রাখা শাড়িটা দেহচ্যুত হতে রূপকথা ঝট করে চোখ বন্ধ করে নিল। কৃত্রিম আলোয় জলজল করা ঘরের ঠিক মাঝখানে যেন ছোট্ট একটা হাতে করা মাটির পুতুল দাঁড়িয়ে আছে। তপবন স্মিত হেসে আলগোছে বেনারসির আঁচলটা গায়ে তুলে দিল। রূপকথা অনুভব করলো কে অত্যন্ত সুনিপুণভাবে তার কোমরে শাড়ি কুচি গুজে। কর্ণকুহরে আন্দোলিত হয় সহজ সাবলীল কণ্ঠ। তুমি জানো আমি অনেক সুন্দর শাড়ি পরতে পারি। জানি। তপবন অবাক হলো। অবাক কণ্ঠে শুধায়। কি করে জানো? রূপকথা আখিদ্বয় মেলে তাকায় ক্ষীণস্বরে বলতে নিল। তানশানের। তার কথা অপূর্ণ রয়ে গেল তপবনের ব্যগ্র কণ্ঠে। টেনশনের ফুপিকে ছোটবেলায় শাড়ি পরে দিতাম, বউ সাজাতাম। রূপকথার শান্ত দৃষ্টি ফেলল অতি সন্তর্পণে তার কথার বান ঘুরিয়ে দেয়া চৌকস লোকটির দিকে। তপবন শাড়ি পরাতে পরাতে বলে রোজের ছোটবেলার কথা। রোজ ছোটবেলায় বউ সাজতে খুব পছন্দ করতো, আর আমি সবসময় তাকে বউ সাজিয়ে দিতাম। কুচি গোজার ঠিক পর মুহূর্তে তপবনের কথারা খানিক গতি হারালো। ফর্সা উদরে তখনও জল করছে লালচে ক্ষিপ্ত খামচির দাগ। তপবন আলতো হাতে ছুঁয়ে দিল নিখুঁত বদনে লেপ্টে থাকা খুঁতটিকে। অনতিবিলম্বে বিভৎস অনুভূতি আছড়ে পড়ে দুজনার মাঝে। বিগত রাতের পাশবিক স্মৃতিগুলো আবারও যেন জীবন্ত হয়ে উঠতে চাইল, কিন্তু সে অন্ধকারকে নিমিষে ধুয়ে দিল তপবনের এক অভাবনীয় স্পর্শ। ঘৃণ্য স্মৃতির উপর প্রলেপ লাগিয়ে দিল স্বামীর এক গভীর ও পবিত্র ছোঁয়া। তপবনের তপ্ত অধর অতি সাবধানে ছুঁয়ে গেল রূপকথার উদরের সেই ক্ষত বিক্ষত স্থানটি। শিওরিয়ে উঠল রূপকথা। পাথরের মতো দাঁড়িয়ে থাকা মেয়েটি সারা শরীরে যেন এক বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। তপবন উঠে দাঁড়ায়। লাজে রাঙা মেয়েটির মুখশ্রী পানে মুগ্ধ দৃষ্টি ফেলে হাতে কানে গলায় ছোট্ট ছোট্ট কিছু গহনা পরিয়ে দিল। অতঃপর ঘোমটা টেনে দিলে রূপকথা আড়ষ্টতা ভেঙে আয়নার পানে চোখ মেলে তাকালো। আরশিতে ভেসে ওঠা ভীষণ সাদামাটা একটা ছোট্ট বউ দেখে বলল। এটা বউ? মেয়েটার পাশে বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকা তপবন মাথা নেড়ে বলল। আমার বউ। কর্ণকুহরে আমার বউ কথাটি বারংবার আন্দোলিত হলো। রূপকথা আড়ষ্ট কণ্ঠে বলল। বউরা অনেক সাজে। আমার বউকে অনেক সাজে নয়, বরং লাজে বউ বউ লাগে। এতটুকুই যথেষ্ট তার অপার্থিব সৌন্দর্য ফুটে তোলার জন্য। এই স্নিগ্ধতাই যথেষ্ট। আর আমার মুরব্বি তো এখন লজ্জায় লাল হয়ে আছেন। আরেক দফা আছড়ে পড়া লাজ সামলে রূপকথা নতশির কোনা চোখে তাকালো। সে জানে এই পুরুষটি ক্ষমতাধর, কিন্তু ঠিক কতটা আধিপত্য বিস্তার করলে মানুষের মস্তিষ্ক এভাবে অসাড় হয়ে যায়। অন্তঃস্থলের দহন, বিশ্বাসঘাতকতার যন্ত্রণা, সেগুলো কেন মস্তিষ্ককে গ্রাস করছে না? কেন সর্বদা লোকটার দেওয়া প্রেমময় অনুভূতির আধিপত্য? লাজেরাঙা মেয়েটি ঘোর লাগা দৃষ্টি থেকে দৃষ্টি সরিয়ে নিল। চঞ্চল দৃষ্টি ফেলে শুধালো। কেন শাড়ি পরিয়েছেন? দেখতে। কেন? আগে কখনো শাড়ি পরা দেখেননি? শাড়ি পরে দেখছি, কিন্তু বউ সাজিয়ে দেখিনি। সেবার তোমাকে বধূবেশে দেখার মতো মানসিক পরিস্থিতি বা ইচ্ছা কোনোটাই আমার ছিল না। কিন্তু এখন কি তবে জোরপূর্বক সেই ইচ্ছে পূরণ করছেন? তপবনের সুপ্ত অভিমানী ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠল। সে ধীশ্বরে বলল। আমার জীবনের রং ফিকে হয়ে গেল, তোমার জীবনকে রঙিন রাখার দায়িত্বটা এখন আমার। তাই প্রিয় মানুষকে সাথে নিয়ে আজ থেকে পথ চলা শুরু হবে নতুনভাবে, যেখানে থাকবে না কোনো পিছুটান, কুলুষতা কিংবা অন্ধকারের ছায়া।
রূপকথা অস্থির নয়নে তাকালো, অস্ফুটে বলল, দেখা তো শেষ, এখন কি শাড়িটা খুলে ফেলবো? তুমি খুলবে নাকি আমি? গম্ভীর স্বরে করা তপবনের এই নিঃসংকোচ স্বীকারোক্তিতে রূপকথা স্তম্ভিত হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, মজা করছেন কেন? আমি আমি পোশাক বদলে আসছি। রূপকথা পালাতে চাচ্ছিল অদ্ভুত মোহগ্রস্ত মুহূর্তটি থেকে, কিন্তু এক ঝটকায় তাকে বাহুডোরে আগলে নিল তপবন। কাঁধে রুক্ষ একটা থুতনি ঠেকলো অতি সন্তর্পণে। তপবন ফিসফিসিয়ে বলল, আমি মোটেও মজা করছি না মুরব্বি, আপনাকে কষ্ট করে খুলতে হবে না। আপনার কষ্টগুলো আমায় সঁপে দিন। দিবেন কি? যাবেন আমার সাথে একটা নতুন দুনিয়ায়, যেখানে দুনিয়ার কোনো নৃশংসতা আমাদের পিছু নিতে পারবে না, কারণ ওখানে সৃষ্টিকর্তা পদার্থ সবচেয়ে শক্তিশালী। অনুভূতি দ্বারা বেরিবাদ টেনে রাখা, যে অনুভূতি বলায় শুধু আপনি আর আমি থাকবো। রূপকথা বোধহয় অমুক বাক্যগুলো থেকেই পালাতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তার অবাধ্য মনটি বহু আগেই এই চৌকস পুরুষটির আয়ত্তে চলে গিয়েছে। দেহ যেন আপন সত্তার সাথে বিশ্বাসঘাতকতা করে স্বামীর বাহুডোরে নিজেকে সঁপে দিল। যে দুর্বৃত্তকারীর কাছ থেকে সে দূরে থাকতে চেয়েছিল, এখন তার বুকে সে মুখ লুকিয়ে শান্তির খোঁজ করছে। ঘরটিতে অন্ধকার নামলো, তবে এ যেন কোনো কৃষ্ণপক্ষ নয়, বরং এক নতুন আলোর প্রারম্ভ। নরম সজ্জায় রূপকথার দেহ লেপ্টে রইল। সমীরণ ভারী হয়ে উঠল দুজনার তপ্ত নিঃশ্বাসে, টানা পোড়ানে। আখিদয় খড়খড়ে দুটো অধর ছুঁয়ে গেল, একে একে ছুঁয়ে গেল পুরো মুখশ্রী। প্রতিটা স্পর্শ যেন মেয়েটার হৃদয়ে জমে থাকা ক্লেশ শুষে নিয়ে আশ্বাস দিল, কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। সেই মোহাচ্ছন্ন মুহূর্তের প্রখারতায় রূপকথার চোখের কোণ অজান্তেই ভিজে উঠল। তপবনের প্রতি গভীর অনুরাগের মাঝেও তার কানে বিষের মতো বিচ্ছে চরিত্রহীন নামক সেই ঘৃণ্য অপবাদটি। সে অশ্রুভেজা নয়নে তাকে ক্ষীণ স্বরে বলল, আমি চরিত্রহীন নই। অনুভূতির কঠিন টানাপোড়েনে থাকা সেই মুহূর্তে তপবনের ঘৃণ্য শব্দটি মানতে পারল না। সস, একদম এই শব্দটাকে উচ্চারণ করবে না। এই চোখ দুটি দেখে লুকিয়ে থাকা ওই মন পড়তে জানি আমি। বিয়ের প্রথম দিন থেকে যার চোখে আমার জন্য কোনোদিন ঘৃণা ছিল না, সেই চোখ কখনো আমায় ফাঁকি দিবে না। আমি কৈফিয়ত দিতে হবে না। রূপকথা জানতোই মানুষটা কখনো তাকে অবিশ্বাস করবে না। সে অশ্রুভেজা নয়নে আলতো হেসে বলল, কখনো ছেড়ে যাবেন না তো আমায়? তপবন স্মিত হেসে তার নাকের ডগায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, এই বুড়ো তার মুরব্বিকে ছেড়ে কোথায় যাবে? তপবন হঠাৎ করেই শুধালো। ভালোবাসো? গুরুগম্ভীর কণ্ঠে রূপকথা চোখ মেলে তাকায়, কপাল কুঁচকে বলল, না, বুড়ো লোককে কেন ভালোবাসবো? চপল কণ্ঠে মেয়েটি রাগে বসা করা সম্বোধনে তপবনের মুখশ্রীর গাম্ভীর্যতা ভেদ করে ঠোঁট ঠিকরে হাসি বেরিয়ে আসে। তবুও গাম্ভীর্যতা আঁকড়ে ধরে শুধায়, কখনো যদি মনে হয় আমি তোমার জীবনের সবচেয়ে বড় পিছুটান। আমি সেই পিছুটা নিয়েই থাকতে পছন্দ করব। রূপকথা দ্বিধাহীন কণ্ঠ। তপবন মৃদু হেসে বলল, আমায় ছেড়ে কখনোই চলে যাবে না। আপনি ব্যতীত আমার আর যাওয়ার জায়গা নেই। আর না আমি যেতে চাই কোথাও। যাওয়ার হলে বিয়েই তো করতাম না। আর বিয়ে যখন করেছি তখন স্বামী ছাড়া দ্বিতীয় কোনো কিছু আমি চিন্তাও করতে পারি না। আমি এই বুড়োর সাথেই আজীবন থাকতে চাই। তার পাকা চুলগুলো মেহেদি লাগাতে চাই। সে যখন বার্ধক্যে পরিণত হবে তখন তার ঢাল হতে চাই আমি। ব্যাস, তপবনের জন্য অতটুকুই যথেষ্ট ছিল। প্রতিক্রিয়া ব্যক্ত করার সুযোগ পেল না মেয়েটি। শাড়ির আঁচল তখন পুরুষালী হাতের মুঠোয়। বস্ত্রহীনতার আবেশে রূপকথা বিবশ হয়ে এলো। লাজে জর্জরিত মেয়েটা তাকায় সম্মুখের আলোয় সুদৃশ্যমান মুখটির পানে। পুরুষালী দৃষ্টি তার চোখ থেকে সরতে রূপকথা সরব বা হাতে চেপে ধরে তপবনের আখিদয়। তপবনের ওষ্ঠকোণা বেঁকে গেল। জোরপূর্বক নিজের চোখের উপরে থাকা ছোট্ট হাতটা হাতের মুঠোয় নিয়ে নেয়। ডিম লাইটের মৃদু আলোয় স্পষ্ট রূপকথার লাজুক মুখটি তখন এক জীবন্ত চিত্রকর্ম। মেয়েটার নাকে নাক ঘষে তপবন সম্মোহিত কণ্ঠে বলল, আপনার স্বভাবটা স্বীয় ধার্য মুরব্বি। রূপকথার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। অতঃপর রূপকথা সত্যিই জাগতিক পাশবিকতা ভুলে বসল। অসমবয়স খুদ জড়তা উপেক্ষা করে দুজন মরিয়া হতে এক ভালোবাসাময় উপসংহার করতে, যেই উপসংহারে থাকবে না কোনো কলুষতা আর দুঃখের ছায়া, থাকবে শুধু নতুন করে পাওয়া কিছু ভালোবাসাময় প্রাপ্তি। হয়তো পিছু ফিরে তাকাতে হবে ফেলে আসা এক ফালি দুঃখের দিকে, কিন্তু তবুও সামনে তাকালে মুখে ফুটবে এক টুকরো স্নিগ্ধ হাসি। কিন্তু সব থাকতেও কেন জানি আমরা জীবনে কোথাও না কোথাও অতৃপ্ত থেকেই যাই। এত সুখময় সময়েও রূপকথার লাজুক মুখ দেখে তপবন নিজের অতৃপ্ততাগুলোকে তীব্রভাবে অনুভব করতে পারছে। তপবন ছলছল নেত্রে পূর্ণ দৃষ্টিতে তাকালো রূপকথার পানে। মেয়েটার সারা অবয়ব জুড়ে তখন এক পবিত্র লাজুকতার আলপনা। রূপকথার এই লাজুকতার বিপরীতে পূর্বা ছিল দুরন্ত চঞ্চল দুষ্টু শিরোমণি। অথচ আশ্চর্যের বিষয়, রূপকথার এই শান্ত আড়ষ্টতাকেও তপবন ঠিক ততখানি গভীরভাবে অনুভব করতে পারছে। এই দুজন মানুষ দুই রকম অনুভূতি লালন করে তার মনে। ভালোবাসার পরিমাণ পরিমাপ করতে গেলে কেউ কারোর প্রতি একরত্তি পার্থক্য খুঁজে পাবে না। দুজনেই তার কাছে মূল্যবান এবং অবর্ণনীয় সুন্দর। সে ছলছল নেতে আলতো হেসে নিজ মনে আওড়ায়,
সেই ছিল আমার জীবনের পর্তকালের মিষ্টি প্রারম্ভ, এবং অপহরণের সৃষ্টিকর্তা দেওয়া সবচেয়ে সুন্দর উপহার হয়ে তুমি এসেছ, আর এই দুজনের দ্বারাই আমি পরিপূর্ণ। মধ্যরাতের প্রভাতের আলো কেবল ফুটেছে, সেই সাথে মর্ত মাধ্যমে থাকা প্রতিটা জীবন তাদের সুখ দুঃখের পান্না খুলে বসেছে। কোথাও কোনো হিসাব নিকাশে ভুলচুক হলো কিনা জীবনের কঠিন মোড়ে থাকা তপবন শিকদার তৃতীয়বারের জীবনের সাথে দ্বন্দ্বে জিতে গিয়েছে। আঁখি খোলার সাথে সাথে সৃষ্টিকর্তার কাছে আর্জি জানিয়েছে ছোট্ট এই জীবনে সৃষ্টিকর্তা যেন আর কোনো কঠিন মোড়ে তাকে দান না করায়। নাসারন্ধে অতি প্রিয় আতরের সুগন্ধটি ফুরফুরিয়ে ঢুকতেই ফর্সা ছেলেটির নিটল আখিদয়ের ঘন পল্লব নড়ে উঠল। কোলবালিশের পরিবর্তে অতি প্রিয় একটা জায়গা অনুভব হতেই আলগোছে কচ্ছপের ন্যায় ঘষতে ঘষতে লেপ্টে যায় বাবার বুকে। তানশান ঘুমের মাঝেই আরো শক্ত করে জড়িয়ে ধরল বাবার পেট। আলসে মাখা কণ্ঠে ডেকে ওঠে। পাপা, তপবন আদুরের দেহটিকে আরো নিবিড়ভাবে জড়িয়ে নিয়ে কমফোর্টার দিয়ে ঢেকে নিল। আদুরে স্বরে বলল, জি পাপা। সকাল হয়ে গিয়েছে পাপা, আর একটু ঘুমায়। বহুক্ষণ। প্লিজ পাপা, আর একটু ঘুমায়। আজান শেষ হয়েছে মাত্র, এখন না উঠলে জামাত মিস হয়ে যাবে। বাবার বুকে মুখ লুকানো ছেলেটি বদ্ধ নেত্রে পুনরায় আবদার করে বলল, প্লিজ পাপা, আর একটু ঘুমায়। মাম্মা আমাদের জন্য ওয়েট করছে আব্বু। ছোট্ট একটু বাক্যই যথেষ্ট ছিল তানশানের আলসেমি পুরো দুস্তুর কাটিয়ে দিতে। বাম হাতে মাথা ঠেকিয়ে বসা তপবন স্মিত হাসল। ছেলেকে ওঠানোর জন্য তার জন্যে 2 মিনিটের ব্যাপার। বাবার বুক থেকে মুখ তুলল তানশান পিটপিট করে চেয়ে বলে, চলো নামাজে যাই, মাম্মা অপেক্ষা করছে। তপবন মাথা নুয়ে ঠোঁট ছুঁয়ে দেয় ছেলেটার ললাট বরাবর বলল, চলো। কিন্তু পরক্ষণে তানশানের মনে পড়ল তার জীবনে আরো একজন নারী আছে। সে বাবার পানে চেয়ে শুধায়, পাপা, মিমির কষ্ট কি কমেছে? সে আমার সাথে আগের মতো কথা বলবে? তপবন কাঁধ ঝাঁকিয়ে বলল। সেটা তোমার মিমির থেকে জিজ্ঞাসা করো। বলতে বলতে তপবন দৃষ্টি ফেলল সদ্য দ্রুত কদমে ঘরের দরজা থেকে ঢোকা এক পরিপূর্ণ স্নিগ্ধ রমণীর পানে। আপাদমস্তক উষ্ণ আবরণে পেঁচিয়ে রেখেছে, মুখটুকু ব্যতীত কিছু দেখা যাচ্ছে না। সদ্য স্নানের কারণে শীত আর ভালোবাসার দ্বন্দ্বে নারীটি বাজেভাবে পিষ্ট হচ্ছে। তানশান উজ্জ্বল দৃষ্টি ফেলল কাবার্ড খুলে নিজ কর্মে মগ্ন রূপকথার পানে। চোখ মুখ ঠিকরে আনন্দ উপচে পড়ছে। সে বিছানা থেকে নেমে হড়বড়িয়ে বলল, আপনি আমাদের সাথে কেন রাগ দেখাচ্ছেন? আমরা তো আপনাকে ভালোবাসি। পাঞ্জাবি টুপি হাতে রূপকথা শ্রান্ত নয়নে ফিরে তাকায় উদ্গ্রীব ছেলেটির দিকে ক্ষীণ স্বরে শোধায়। তোমরা আমায় ভালোবাসো? সহসা চুপসে গেল ছেলেটার সকল উদ্গ্রীবতা। তপবন মৃদু হেসে বিছানা গুছিয়ে নিচ্ছে। মা ছেলের দ্বন্দ্বে সে পড়বে না কখনোই। রূপকথা ম্লান হাসলো তানশানের চুপসে যাওয়া দেখে বলল, আমি কারোর সাথে রাগ করিনি। তাড়াতাড়ি উজু করে আসো, জামায়াত মিস হয়ে যাবে। তানশান নিজের উপরে বেজায় বিরক্ত হয়ে ওয়াশরুমে চলে গেল। সে কেন খোলামেলা কথা বলতে জড়তা অনুভব করে? কেন বলতে পারল না যে ভালো না বাসলেও তাকে সব সময় কাছে চায়, হাসি খুশি পাশে চায়? আর এটাই যে তার তিমির প্রতি তার সুপ্ত ভালোবাসা, তা বুঝলো না তানশান। তপবন বিছানা গোছাতে গোছাতে গলা খাকারে দিল। অথচ মেয়েটা তা শুনেও ভীষণ নির্দয়তার সাথে উপেক্ষা করে এক ছুটে ছেলের চেঞ্জিং রুমে চলে গেল। তপবন কাঁধ ঝাঁকালো। সকাল সকাল এই লুকোচুরি ঠিক কোন কারণে তা বোধগম্য হলেও একটু বিরক্ত করতে ভালোই লাগছে। তানশান মিনিটের মাঝে অজু করে এসে পাঞ্জাবি সোয়েটার পরে নেয়। রূপকথা হেঁটে গিয়ে তার মাথায় টুপি পরিয়ে দিল। বিষয়টা অপছন্দ হলেও তানশান প্রসন্ন হাসলো। অন্তত মিমি আগের মতো তার সাথে আচরণ তো করছে। সে আরেকটু আবদার করে বলল, একটু ময়েশ্চারাইজার লাগিয়ে দিন, গালটা টান টান করছে। রূপকথা কপাল কুচকালো, কেননা কিয়ৎকাল পূর্বে আরো একজন তার কাছে এমনই আবদার করেছে। সে বিদ্রুপ করে বলল, বাবা ছেলে নামাজে যাচ্ছ নাকি মডেলিং করতে যাচ্ছ? এমনিতেই তোমরা আমার থেকে ফর্সা। আমি তো তবুও তোমাদের মতো এত সারাদিন ময়শ্চারাইজার ইউজ করি না। তপবন ভ্রু নাচিয়ে বলল, আমাদের তো বউ আনতে হবে, তাই সুন্দর করে সেজেগুজে থাকতে হবে। তোমার তো আর তা লাগবে না। কি অদ্ভুত কথা! রূপকথা বড়সড় নেত্রে তাকায়। আপনাদের বউ আনতে হবে মানে? তানশান কপাল কুঁচকে তাকায় বাবার দিকে। দুজনার চাহনি দেখে তপবন বোকা শোকা হেসে বলল, আরে আমি তানশানের কথা বলছি। তার জন্য বউ আনতে হলেও তো আমাদের পরিপাটি থাকতে হবে। রূপকথা চোখ মুখ কুঁচকে বলল, সে চিন্তা আপনার করতে হবে না। আপনার ছেলে আগে থেকে সব প্রস্তুত করে রেখেছে। কি লজ্জাজনক পরিস্থিতি! তানশান তেতে উঠল বাবা মায়ের উপর। পাপা, মিমি হাউ সিলি, জামায়াত মিস হয়ে যাবে, চলো।
বলেই লাজুক ছেলেটি ত্রস্তপ্রায় ঘর থেকে বেরিয়ে গেল। তপবন হেসে উঠল ছেলের লাল হয়ে যাওয়া দেখে। সেও শাল জড়িয়ে ঘর থেকে বের হতে যায়, কিন্তু বের হয়েও তপবন পুনরায় 2 পা পিছিয়ে আসে। কাপড় হাতে রূপকথা কোনা চোখে তাকায়, মিনমিনে স্বরে শুধায়। কিছু ভুলে গিয়েছেন? তপবন মাথা নেড়ে বলল, হ্যাঁ, গুরুত্বপূর্ণ কিছু। কি? প্রশ্নটি এ প্রশ্নের জায়গাতেই থেকে গেল। তপবন মাথা নুয়ে ঝট করে মেয়েটার অধর বরাবর আলতো অধর ছুঁয়ে দিয়ে ক্ষীণ স্বরে বলল। শুভ সকাল মুরব্বী। সেটা ছিল ছোট মেয়েটিকে সকাল সকাল আরেক দফা লাজে রাঙা করার প্রক্রিয়া। আড়ষ্ট রূপকথা ঠোঁটে ঠোঁট চেপে ফের কোনা চোখে তাকায়। লম্বা লম্বা কদমে বেরিয়ে যাওয়া লোকটির দেহ তখনও দুলছে হাসির তালে। সেই হাসিতে লাজে রাঙা মেয়েটি ঠোঁটের কোনো আলতো হাসি ফুটে উঠল। প্রতিদিন ফজর নামাজের শেষে কাঙ্ক্ষিত জায়গাটিতে কাঙ্ক্ষিত মানুষটির কাছে 10 মিনিট বসার অভ্যাস হলেও আজ খানিক ব্যতিক্রম ঘটল। আজ 10 মিনিট কেন 20 মিনিট হয়ে গেল বাবা নড়ছে না মায়ের কবরস্থান থেকে। দাদু ভাইয়ের সাথে হাঁটি হাঁটি করা তানশান ডাকলো বাবাকে। পাপা পার্কে যাবে না? কবরস্থানের ভেতর কাঙ্ক্ষিত জায়গাটা আরেকটা সিমেন্টের বেড়িবাঁধ দিয়ে বেষ্টিত। স্থবির তপবন সেখানে পা গুটিয়ে বসা। ছেলের ডাকে ঘাড় ঘুরিয়ে ফিরে তাকায়, ক্ষীণ স্বরে বলল, তুমি দাদু ভাইয়ের সাথে হেঁটে আসো, পাপা এখানে একটু বসি। ওকে। টানশান দাদু ভাইয়ের সাথে হাঁটতে চলে যায়। কবরস্থানের এরিয়াটা বেশ নির্জন থাকে। তপবন এক দৃষ্টিতে তাকিয়ে রইল সিমেন্ট দিয়ে বাঁধিয়ে রাখা খানিক উঁচু জায়গাটির দিকে। ক্ষীণ স্বরে শুধায়। রেগে আসো? অপর প্রান্ত থেকে বরাবরের মতোই কোনো জবাব আসলো না। তপবন মৃদু হেসে বলল, জীবনে কঠিন মোড়ে দ্বিতীয়বার ঘুরে দাঁড়ানোর জন্য আমার শক্তি হয়েছিল দেখে আমি আজও সেই শক্তি বলিয়ান। আমি আবারও হাসছি, আমি আবারও ভালোবাসছি, আমি আবারও কারো চোখে বাঁচার অনুপ্রেরণা দেখছি। কিন্তু তবুও এক বুকের এক কিনারে ছোট্ট একটা দুঃখ দলা পাকিয়ে আছে, যেগুলো প্রচণ্ড সুখের মাঝে অসহনীয় যন্ত্রণা দেয়। এটা সহ্য করা কঠিন পূর্বা, জীবন আর একটু সহজ হতে পারত। তপবন হাত বাড়িয়ে আলতো ছুঁয়ে দেয় দুর্বা ঘাসগুলো। কণ্ঠনালী থেকে আর কিছু বেরোচ্ছে না। জীবনের কোনো কোনো পর্যায়ে পিছু ফিরে তাকাতেও সাহসের প্রয়োজন হয়। তারা বাড়ি ফিরে আসে। তপবন আর তানশান গেটের কাছে দাঁড়িয়ে যায়। তকদির শিকদার শুধায়। কি হলো, ভেতরে যাবে না? তপবন পেছনে হাত বেঁধে বলল। আর একটু হাঁটি আব্বু, তুমি যাও। তকদির শিকদার মাথা নেড়ে চলে গেলেন। তানশান আলসে মাখা কণ্ঠে শুধায়। এখন কোথায় যাবে? তোমার মিমিকে ডাক দে, একসাথে শহর ঘুরে দেখি, তোমার মিমি মন ভালো হয়ে যাবে। তানশান গম্ভীর গলায় বলল। দিস ইজ আ গুড আইডিয়া। তপবন স্মিত হাসলো। পকেট থেকে ফোন বের করে রূপকথাকে ফোন দেয়। রিসিভ হতেই শুধালো। ঘুমাচ্ছ? বিছানায় পা গুটিয়ে বসে আছে রূপকথা বলল। না। তবে পুরো প্যাকেট নিয়ে নিচে আসো। কেন? রিস্কায় করে ঘুরে আসি 3 জন। রূপকথার মুখে হাসি ফুটে উঠল। বিনা বাক্য ব্যয় তৈরি হয়ে নিচে যেতেই দেখলো বাবা ছেলে রিকশায় চড়ে বসে আছে। খোলা রিকশা হলেও কিছুটা ইজি বাইকের মতো। পেছনে 2 জন, সামনে 1 জন, 3 জন সহজেই বসা যায়। এগুলো খুলনাতে নতুন বের হয়েছে। শীত প্রায় সহনশীলতার পর্যায়ে থাকলেও সকালটুকু একটু বেশি শীত থাকে। রূপকথা গিয়ে তানশানের হাতটা হাতের মুঠোয় নিয়ে বলল। ঠান্ডা হয়ে আছে, হাত মোজা পরলে কি হয়? তপবন ব্যগ্র কণ্ঠে বলল। টুপি হাত মোজা সেগুলো পরে নাও, এগুলো পরলে নাকি তোকে চোর ডাকাতের মতো দেখায়। যত সব আজগুবি কথা, হাত পকেটে ঢুকাও। রূপকথা ধমকে বলল। তানশান নীরবে পকেটে হাত ঢুকিয়ে রাখে। রূপকথা পেছনে বসতেই তপবন ঘাড় ঘুরিয়ে তাকায় দৃষ্টি চুরি করতে থাকা নারীটির দিকে। সকাল থেকে এমনি চঞ্চলতার সাথে দৃষ্টি চুরি করে আসছে। সে মৃদু হেসে বলল। আপনার হাতটাও দিন মুরবি, গরম করে দেই। রূপকথা আর চোখে চেয়ে বলল। প্রয়োজন নেই। বরাবরের মতোই তপবন শোনে না তার মুরব্বির কথা। শালের আড়ালে মেয়েটার হাত দুটো মুঠোবন্দি করে নিয়ে বলল। আপনার প্রয়োজনের জন্য কিছু করি না, যাই করি না কেন একে অপরের স্বস্তি আর সুখের জন্য করি, বুঝলেন মুরবি? সকাল সকাল এই বাক্যগুলো খুব একটা বোধগম্য হলো না রূপকথা। সে ডুবে আছে অনুভূতির নবরূপে। পুরুষালী উষ্ণ স্পর্শে মুহূর্তে রূপকথার ছোট্ট হাতের শীতলতা পালালো। অনুভব করলো জীবনের সকল দুঃখ ভুলে হাসি মুখে চলতে হলে এমন একটা ভরসাস্থলই যথেষ্ট। রূপকথাও সকল অপ্রাপ্তিগুলো ভুলে প্রাপ্তিগুলো আঁকড়ে বাঁচবে। খুলনার ছোট্ট একটা শহর, তবে আনন্দ, জৌলুস, আধুনিকতা সবকিছুতেই এই সমৃদ্ধ। শহরের সকল সুবিধা থাকলেও অসুবিধাগুলো এখানে দেখা যায় না। ঢাকার মতো হাড় ভাঙা জ্যাম। বাবা ছেলের সাথে শান্তিপ্রিয় পুরো শহরটা ঘুরে ঘুরে দেখলো রূপকথা। জীবনে চলার পথে সর্বদাই আদুরে স্নিগ্ধ মানুষের সাথে দেখা হওয়াটাকে এরোজ কখনোই
তার সৌভাগ্য মনে করে না, বরং এটাকে নিজের সবচেয়ে দুর্ভাগ্য বলে অভিহিত করে। অতি মন্থর গতিতে এক অমোঘ অধিকার বোধের সাথে কেউ কমফোর্টার সরিয়ে খরগোশের ন্যায় ঢুকে গেল এরোজের প্রশস্ত বুকে। 4 হাত পায়ে বক্ষ মাঝে লেপ্টে গিয়ে রুক্ষ দাড়িযুক্ত গাল ঠেকিয়ে দিল এক ঘষা। সহসা আবছা তমসাবৃত কামড়াটি আন্দোলিত হলো কারোর খিলিখিলি হাসির মিষ্টি শব্দে। তন্দ্রাচ্ছন্ন পুরুষটির ওষ্ঠকোণা আলতো বেঁকে গেল সেই হাসির শব্দে। নায়েল হাসতে হাসতে ফের এরোজের 2 গাল ধরে নিজের গালের সাথে ঘষা দিল। ততক্ষণে একজোড়া ধূসর গভীর নেত্র থেকে ঘুম ছুটে গিয়েছে। পুরুষালী চোখে ছোট্ট চোখটি এঁটে যেতেই নায়েল ঘাড় কাত করে গাল ভরে হাসলো। ঝট করে মাথা নুয়ে ঠোঁটে একটা শব্দ করে চুমু দিয়ে বলল, হাই, গুড মর্নিং। আমি তোমার আগে উঠেছি। ইউ লেজি বয়। মস্তিষ্ক সচল হতে 2 মিনিট সময় না এরোজের নেশাগ্রস্ত মস্তিষ্ক আজ থমকে গেল আরো কয়েক মুহূর্তের জন্য। সৃষ্টিকর্তা কখনোই তাকে এত সুন্দর সকাল অনুভব করার সৌভাগ্য দেয়নি। কেউ তাকে এত ভালোবেসে ঘুম থেকে উঠায়নি। সে ফাঁকা ঢোক গিলে শুধায়, তুমি এখানে কেন? এরোজের বুকের উপর ব্যাঙের মতো উঠে বসা নায়েল লম্বা চুলগুলো হাত দিয়ে বারংবার সরিয়ে দিতে দিতে বলল, ঘুম ছেছ, তাই তোমার কাছে এসেছি। কেন এসেছ? অদ্ভুত প্রশ্নে নায়েল কপাল কুঁচকে বলল, এসেছি কেন? নায়েল এবার রুক্ষ কণ্ঠে বলল, ইচ্ছে হয়েছে। এরোজ শান্ত দৃষ্টি ফেলে হাত বাড়িয়ে বেড সাইড ড্রয়ারটা খুলে একটা ক্লকলিপ বের করলো। ইশারায় মেয়েটিকে কাছে ডাকলো। নায়েল বাধ্যগত মেয়ের মতো তার বুকে কনুই ঠেকিয়ে নুয়ে গেল। এরোজ ঘন কালো কেশগুলোকে ক্লকলিপ দিয়ে আটকে দিতে দিতে বলল, এখন সোজা এই ঘর থেকে বের হবে, আমি ঘুমাবো। নায়েল তেতে উঠল। সারাদিন এত ঘুমাই না, পচা ছেলে। আমি ঘুমাই, তুমি ডিস্টার্ব করবে না। আচ্ছা ঠিক আছে, আমায় একটা চকলেট দাও তবে, আমি চলে যাচ্ছি। এরোজ দ্বিরুক্তি করলো না, ড্রয়ার থেকে একটা চকলেট নিল। নায়েল অসন্তোষের সাথে বলল, একটা আলু কটা দাও, মাম্মাও খেতে চায়, মাম্মা অসুস্থ। করুণ আবদার। এরোজ শান্ত দৃষ্টি ফেলে ড্রয়ার থেকে পুরো বক্সটাই বের করে তার হাতে দিয়ে বলল, নাও। ওয়াও, কত চকলেট, থ্যাংক ইউ বড়। নায়েলের কার্যসিদ্ধি হয়ে গিয়েছে। সে খুশিতে আটখানা হয়ে বিছানা ছেড়ে নেমে দৌড়। এরোজ ফের কমফোর্টার টেনে চোখ বুঝলো। আধারে লুকিয়ে গেল গড়িয়ে পড়া নোনা জলগুলো। আফসোসের সুরে আবদার করে বলে, আমার না হয় আঁকড়ে ধরার অধিকার নেই, কিন্তু তুমি তো আর একটু জেদ দেখিয়ে থেকে যেতে পারতে। ঘুম ভাঙার পর থেকে ইমরোজ থম মেরে বসে আছে। মৌনতা সতর্ক দৃষ্টি ফেলল তার চিন্তিত মুখ পানে শুধায়, কিছু কি হয়েছে? অফিসের বিষয়টা নিয়ে চিহ্নিত আছেন? না, কিছু না। ইমরোজের ধিমি কণ্ঠ। অফিসের লোকসান নিয়ে তার কোনো মাথা ব্যথা না থাকলেও তার মস্তিষ্ক ঘুরপাক খাচ্ছে সৃজা আর এরোজের সখ্যতা। এরোজ কেন গতকাল সৃজার সাথে দেখা করার জন্য অফিসে গেল, আর সেখান থেকে কোথায় গেল তারা? ফোনও ধরছে না সৃজা। রাগে গজগজ করতে লাগলো ইমরোজ। মৌনতা ঊর্ধ্বশ্বাস সামলায় ব্যথা সহ্য করতে করতে ক্লান্ত বদন এবার অসহ্য হয়ে পড়েছে শুধায়, ডাক্তারের সাথে যোগাযোগ হয়েছিল? কি বলেছে? কোন ব্যাপারে? ইমরোজ কপাল কুঁচকে শুধায়। মৌনতা শান্ত দৃষ্টিতে তাকালো। বৈবাহিক জীবনের দুরবস্থার কথা মনে পড়তেই খারাপ লাগা অনুভব হলো না। শান্ত স্বরে বলল, আমার শারীরিক সমস্যার কারণে ডাক্তার দেখিয়েছিলাম। ইমরোজ ললাট মসৃণ হলো। বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলল, না, দেখি আজ যোগাযোগ করব। এই প্রথম দেখলাম কোনো ডাক্তারের রিপোর্ট দিতে এতদিন লাগছে। কেন, কোনো সমস্যা হচ্ছে? ইমরোজের প্রশ্নে মৌনতা ক্ষীণস্বরে বলল, ব্লিডিং হচ্ছে। ইমরোজের ললাট ফের কুঁচকে গেল। সেও খেয়াল করেছে ইদানিং মৌনতার ব্লিডিং হচ্ছে। সে মিহিস্বরে বলল, আচ্ছা, আমি দেখছি। দরকার পড়লে আজ কথা বলে ওষুধ নিয়ে আসবো। মৌনতা মাথা নেড়ে সায় জানায় শুধায়, নাস্তায় কি খাবেন? যাই দাও না কেন, জবার হাতের কিছু যেন না থাকে। ইমরোজ বিক্ষিপ্ত কণ্ঠে বলল। মৌনতার নিরুত্তর নিচে নামে। ইমরোজ তার হাতের রান্না খুব পছন্দ করে। ইমরোজ ঘরে ঢুকে দ্রুত ফোন দিল সৃজাকে। এবার রিসিভ হলো। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে উদ্বিগ্ন স্বরে বলল, সৃজা,
এতক্ষণ ফোন ধরছিলে না কেন? ব্যস্ত ছিলাম। কিসে? সব কথা তোমায় বলতে হবে? অবশ্যই বলতে হবে। কেন? কেন মানে? তুমি ভুলে যাচ্ছ আমি তোমার কি হই? আমায় বলবে না তো কাকে বলবে? সৃজা দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমার কিছু হও না ইমরোজ, তোমার তো সেই যোগ্যতাই নেই। কথার সুর বদলে যাচ্ছে সৃজা। আমি তোমার কেউ নই তো কি এরোজ তোমার সব? একদম বাজে কথা বলবে না ইমরোজ। কেন বলবো না? তোমার সাথেও তো দেখা করতে এসেছিল, কেন? সৃজা তাচ্ছিল্য হেসে বলল, আমার এখন আফসোস হচ্ছে বুঝলে, আমি তোমায় না ভালোবেসে এরোজকে ভালোবাসলে ভালো হতো। ও অত্যন্ত জেন্টালম্যান আর দায়িত্ববান। ও আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল পুলিশ স্টেশনে করা খারাপ ব্যবহারের জন্য। ইমরোজের ভ্রু টান টান হয়ে গেল তার কথা। এরোজ আর ক্ষমা, সে অস্থিরতা লুকিয়ে বলল, বাহ, এক দেখায় এত গুণগান! যে প্রশংসার হকদার সে এক দেখাতেই পায়, আর যে অযোগ্য সে 1.5 বছরেও পায় না। হোয়াট ডু ইউ মিন সৃজা? কিছুই মিন করছি না, শুধু এতটুকু বলবো, যেদিন আমায় প্রাপ্য সম্মান দিতে পারবে সেদিন অধিকার দেখাতে এসো। সৃজা ফোন কেটে দিল। ইমরোজ চিন্তায় অস্থির হয়ে পড়ল। এরোজ কেন সৃজার সাথে আগ বাড়িয়ে দেখা করবে, ক্ষমা চাইবে? কোনোভাবে কি ওর সৃজাকে ভালো লেগে গিয়েছে? আর ভাবতে পারে না। ইমরোজ তপবন বাড়ি ফেরার পথে পরিবারের সবার জন্যে হাঁড়ি আর নান নিয়ে আসলো, একসাথে খাবে। গেট বেরোতেই শাশুড়ির তীক্ষ্ণ দৃষ্টিতে রূপকথা আড়ষ্ট হয়ে গেল। ছেলের এক হাত আঁকড়ে ধরে চলতে থাকা তপবন পা থামিয়ে মেয়েটার মিয়ে যাওয়া দেখলো। আলগোছে হাত বাড়ি দিল। রূপকথা চোখ তুলে তাকায়। তপবন মৃদু হেসে স্থবির মেয়েটার হাত নিজ উদ্যোগে আঁকড়ে ধরল, বলল, বাড়ির বড় বউ সবসময় মাথা উঁচু করে থাকবে, অন্যের বিরুদ্ধে আওয়াজ তুলবে, নিজের অধিকার নিজে স্থাপন করবে, এটাই তো মানায়। এমন মরিয়া হয়ে যাও তাকে মানায় না, তাই মাথা উঁচু করো। রূপকথা মৃদু হাসলো। তপবন স্ত্রী সন্তানের হাত ধরে এগিয়ে যায় মা বাবার কাছে। সালাম দিয়ে বলল, আম্মা আব্বু নাস্তা নিয়ে আসুন, একসাথে খাই। তকদির শিকদার ভীষণ খুশি হয়। তপবন রূপকথা তানশানকে একত্রে একদম নিঃসংকোচে চলতে দেখে হাসজ্জ্বল কণ্ঠে শুধায়, কি এনেছো? গরম গরম নেহারিয়ার নাম দাদু ভাই। তানশান উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আজ তো বেশ খানা পিনা হবে তাহলে। যাও তোমরা গিয়ে বসো, আমরা চাটা শেষ করে আসছি। তকদির শিকদার আনন্দিত কণ্ঠে বললেন। নির্জনা বেগম নিরুত্তর চায়ে চুমুক দিচ্ছে। রূপকথাকে দেখেও যেন দেখছে না। তপবন মৃদু হেসে বলল, তাড়াতাড়ি আসো আব্বু, একটা জরুরি কথা আছে। হ্যাঁ আসছি। তপবন মাথা নেড়ে ঘরে ফিরে রান্নাঘরে ঢুকলো। সে জানে সকাল সকাল উঠে কেউ নিজ দায়িত্ব পালনে তৎপর হয়ে পড়ে। ঘেমে নে একাকার মৌনতা সকলকে চা দিয়ে সকালে নাস্তা তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছিল। তপবন ত্রস্ত পায়ে ঢুকে বলল, মৌন, আজ আর নাস্তা বানানোর প্রয়োজন নেই, ভাইজান নিয়ে এসেছি, এসো সবাই মিলে একসাথে নাস্তা করি। মৌনতার চোখে মুখে স্বস্তি চেয়ে গেল। মৃদু হেসে বলল, আচ্ছা ভাইজান, আসছি। আসছি না, এসো। এই শীতে তুমি এমন ঘেমে আছো কেন? মৌনতা আঁচলে মুখ মুছতে মুছতে বলল, আমার সবসময় এমনই ঘাম হয় ভাইজান, বুঝে উঠতে পারি না কিছু, বেশ কদিন যাবত এমন হচ্ছে। সেই যে ডাক্তার দেখালে, তা কি বললো? কিছু তো বললেন না ভাইজানকে? ডাক্তার এখনো রিপোর্ট দেয়নি ভাইজান। মৌনতার এহন কথায় তপবন অবাক হয়ে গেল। অবাক কণ্ঠে শুধায়, একটা রিপোর্ট দিতে এতদিন? ডাক্তার মস্করা করছে নাকি? তুই ইমরোজকে বলিসনি এক্সট্রা পে করে তাড়াতাড়ি রিপোর্টটা জানতে? বলেছি ভাইজান, বললো আজ কথা বলবে। কি অদ্ভুত। তপবন বিড়বিড় করে আওড়ায়। খাবার ঘরে যেতে রূপকথাকে টেবিলে সাজাতে দেখে মৌনতার চোখে মুখে বিস্ময়ে ছুঁয়ে গেল। সে ছুটে গিয়ে তার হাত আঁকড়ে ধরে শুধায়, ঠিক আছো? শরীর ভালো লাগছে এখন? মৌনতা চোখ তুলে তাকায় অতি স্নিগ্ধ মুখ পানে। আধারের সাথে সাথে সকল পাশবিকতা, অপবিত্র স্পর্শগুলোকে কেউ একজন সযত্নে মুছে দিয়েছে। স্মরণ হতেই মৃদু হাসল সে। আশ্বস্ত করে বলল, আমি ঠিক আছি ভাবি। মৌনতা বুকে জড়িয়ে নেয় ছোট্ট মেয়েটিকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সব ভুলে যাও, কিছু হিসাব নিকাশ আল্লাহর উপর ছেড়ে দাও। এই নিকৃষ্ট মানুষগুলোকে শাস্তি দেওয়ার জন্য তুমি আমি কেউ না, ওই উপরওয়ালা আছেন তো, সে যথোপযুক্ত শাস্তি দেবেন। রূপকথা চলচল নেত্রে মাথা নাড়ল, ক্ষীণ স্বরে বলল, জি ভাবি, উপরওয়ালা সকলকে তার প্রাপ্য দেবে।
মৌনতার মুখে হাসি ফুটে উঠল। রোজ রূপকথাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল, হড়বড়িয়ে বলল, বড় ভাবি সব ভুলে যাও, আমরাই তোমার সব। আমরা থাকতে আর কেউ তোমার চারধারে ঘেঁষতে পারবে না, আর কেউ তোমায় কষ্ট দিতে পারবে না। রূপকথা অশ্রুভেজা নয়নে হেসে ফেলে। তার একটা শক্তিশালী ভরসার স্থল হলো এই সুন্দর পরিবারটি, যেখানে সবাই ভালো থাকার উপায় খুঁজে। আজকের প্রভাতটা কেন যেন অস্বাভাবিক সুন্দর আর সুখময় হলো শিকদার পরিবারের জন্যে। আজ খাবার টেবিলে জবা আর মাজেদা সহ পরিবারের প্রত্যেকটা সদস্যদের দেখা গেল। প্রত্যেকের হাসি মাখা মুখ, মজাদার খাবার, মৃদুমন্দ গল্পগুজবে। আর ছোট্ট নাইল মৌনতার মুখেও আজ প্রগাঢ় হাসি, কেননা টেবিলের মাঝ বরাবর বসা বাবা মেয়ে এক প্লেটে টুকুর টুকুর করে নেহারি দিয়ে নান খাচ্ছে। ইমরোজ ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে আর নাইল তা হাসি মুখে নিয়ে খাচ্ছে। আবার কিছুক্ষণ পর পর অতি খুশিতে বাবার গালে চুমু দিচ্ছে। শত কষ্টের পরেও এতটুকু সুখ মৌনতার জন্য এক ঝুলি প্রেরণা হয় দুঃসহনীয় সংসারের ভার বহন করার জন্যে। তকদির শিকদার আর নির্জনা বেগম মুগ্ধ নয়নে নিজেদের পরিপূর্ণ সুখী পরিবারটাকে দেখে আবেগে আপ্লুত হয়ে বলে, আমার পরিবারটা কত সুন্দর, তাই না তখন? আমরা সবাই এমনই একসাথে ভালো থাকবো সব সময়। তপবন মৃদু হেসে বলল, জি আব্বু, আমরা সব সময় এভাবে সুখী থাকবো, সবাই একসাথে খাবার খাবো, একে অপরের পাশে থাকবো। সুদৃঢ় সংকল্প, কিন্তু আদৌ কি এই সংকল্প দীর্ঘস্থায়ী হবে কিনা এটাই ছিল সুখী দেখতে দুঃখী পরিবারটা ধ্বংস হওয়ার পূর্বে একটা শেষ মিলনায়তন। তপবন খেতে খেতে বাবা মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু আব্বু, যেটা বলতে চাচ্ছিলাম তোমাদের, তোমরা ইমরোজের বলা সেই মেয়েটাকে আজ দেখে আসো গিয়ে। পছন্দ হলে আর সব ঠিকঠাক থাকলে আজকে পাকা কথা বলে আসবে। উপস্থিত সকলের মাঝে আশ্চর্যের রেশ দেখা গেল, শুধুমাত্র এরোজ ব্যতীত। সে নীরবে খাচ্ছে। তকদির শিকদার কপাল কুঁচকে বলল, আমরা দেখে কি করব? যে সংসার করবে তার দেখতে হবে। হ্যাঁ আব্বু, এরোজও দেখবে, সবাই মিলে দেখলে সিদ্ধান্ত নেবে। তা তোমার ভাই কি যাবে? যাবে না কেন? সে এক পায়ে দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য। তপবন স্মিত হেসে বলল। ইমরোজ তখন কপাল কুঁচকে তাকায় ভাইয়ের দিকে, শুধায়, তোমরা সুপ্তিকে দেখতে যাবে? হ্যাঁ। ইমরোজের মুখে হাসি ফুটে উঠল। সে উদ্গ্রীব কণ্ঠে বলে ওঠে, সত্যি? তাহলে তোমাদের 100% পছন্দ হবে। সুপ্তি খুব ভালো আর সুন্দর মেয়ে। এহেন কথায় সকলে খুশি হলেও মৌনতা খুশি হতে পারল না। তার কেন মনে হয় সৃজা এই পরিবারে তার অস্তিত্ব দূর করতে চাইছে। ক্ষণকালের সুখটুকু আবার কোথাও উধাও হয়ে গেল। আরেক দফা অসহনীয় যন্ত্রণায় মৌনতা দরদর করে ঘেমে উঠল। এরোজ থাকায় অত্যন্ত আনন্দিত ভাইয়ের দিকে বিদ্রুপের হাসিতে ওষ্ঠকোণা আলতো বেঁকে যায়। পর মুহূর্তে চোখে মুখে ফুটে ওঠে হিংস্রতা। চোখের সামনে নায়েলের হাসি মাখা নিষ্পাপ মুখটা না ভাসলে এই মুহূর্তে পিটিয়ে দেহের সকল উদ্দামতা ছড়িয়ে দিত। তকদির শিকদার ছোট ছেলের দিকে কোনা চোখে চেয়ে বলল, তবে কি সবাই রাজি? হ্যাঁ হ্যাঁ, আম্মা কি বলছেন? তপবনের কথায় নির্জনা বেগম ছোট ছেলের উদাসীন মুখ পানে চেয়ে বললেন, এরও যেভাবে যাকে নিয়ে খুশি হবে আমি তাতেই খুশি, আমার কোনো আপত্তি নেই। ব্যাস, তবে তো হয়েই গেল। আমরা তবে আজকেই যাচ্ছি। ইমরোজ অতি হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল। এরোজের শান্ত মুখ অবলোকন করে তপবন মিহিসরে বলল, হ্যাঁ, আমি চাচ্ছি বিষয়টা একটু তাড়াতাড়ি হোক। তুই একটু তাদের সাথে কথা বলার ব্যবস্থা করে রাখিস। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে রাখবো। ইমরোজ আনন্দে আত্মহারা হয়। মৌনতা অসহনীয় দহনে ছটফট করতে থাকে আর এরোজ এই সকল ভয়কে মুছে ফেলার পরিকল্পনা করে, কিন্তু আদৌ জানে না তার পরিকল্পনা চরিত্রহীন নামক ওই পশুদের রুখতে পারবে কিনা, নাকি তারা আরো উস্কে দিচ্ছে পাপাচারে লিপ্ত মানুষরূপী লোভী পশুদের। একতলা একটা বাড়িটাতে একটু একটু শৌখিনতার ছোঁয়া, তবে অযত্নের কারণে সেই শৌখিনতাটুকুও চাপ পড়ে যায়। মৌনতা ম্লান দেহে বাড়িটার কোনা কোনা অবলোকন করছে। এ কি মৌনতা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। কারোর অতিরঞ্জিত হাস্যোজ্জ্বল কণ্ঠে মৌনতা ঘাড় ঘুরিয়ে তাকায়। সবুজ রঙা শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজ, যার পৃষ্ঠদেশ বেশিরভাগই উন্মুক্ত খোলা চুল, চোখে মুখে কৃত্রিম সাজসজ্জা। সৃজার আপাদমস্তক পর্যবেক্ষণ করে মৌনতা, চোখে চোখ রেখে স্মিত হেসে দাম্ভিকতার সাথে গম্ভীর গলায় শুধায়, মিস সৃজা, তাই তো? সৃজার ভ্রু উঁচু হয়ে গেল। মৌনতার সরব বদলে যাওয়া চেহারার আদল দেখে। নামি শাড়ির সাথে গা ভর্তি গহনায় মূর্ছা যাওয়া দৈহিক সৌন্দর্য চাপা পড়ে গিয়েছে। মৌনতাকে নিয়ে তার মনে হিংসা এতটাই প্রখর যে মৌনতার ভঙ্গুর দেহ নজরে এলো না, এলো তার আভিজাত্য। সে কৃত্রিম হেসে বলল, হ্যাঁ। মৌনতা শুকনো ঢোক গিলে বলল, আমি আপনার বসের স্ত্রী, আপনি একজন বেতন প্রাপ্ত কর্মচারী। আমি কোনো বান্ধবী নই।
তাই এরপর থেকে ঠিক করে সম্বোধন করবেন। হিসেব মতে আপনার উচিত আমায় ম্যাডাম ডাকা। মনতার অস্বাভাবিক দৃঢ় কণ্ঠে বলা কথায় অপমানে সৃজার মুখ বিবর্ণ হয়ে গেল, তবুও সে অপমানটা কোনো রকম হজম করে নিল। জোরপূর্বক হেসে বলল, হতে যাচ্ছি, হইনি। মনতার পুনশ্চ দৃঢ় কণ্ঠে বলল, মৌন, এখানে কি করছো? ইমরোজের কণ্ঠে সৃজা জ্বলন্ত চোখে তাকায় তার দিকে। ইমরোজ ইশারায় ভ্রু নাচালো। মনতা মৃদু হেসে ইমরোজের দিকে তাকায়, এগিয়ে গিয়ে দুহাতে তার হাতটি আঁকড়ে ধরে হাসি মুখে বলে, মিস শ্রীজার সাথে পরিচিত হচ্ছিলাম ইমরোজ। ইমরোজ এক পলক মনতার দিকে তাকায়, নম্র কণ্ঠে বলে, আমার কাছে গিয়ে বসো। আপনিও চলুন। মৌনতার কথায় ইমরোজ বিনা শব্দে তার সাথে চলে গেল। সৃজার আগে ফেটে পড়ল সেই দৃশ্যে। দিন শেষে মৌনতা দেখিয়ে দিল তাদের মাঝে সে এক ঘৃণ্য তৃতীয় ব্যক্তি। তার কোনো অধিকার নেই ইমরোজের উপর। কিভাবে তার চোখের সামনে ওর হাত ধরল, কিন্তু ও তো এভাবে সবার সামনে ইমরোজের উপর অধিকার দেখাতে পারে না। ইমরোজ এক বেলার মাঝে সব তৈরি করে ফেলল। তকদির শিকদার, তানসানা, তপবন বাদে পরিবারের সবাই এসেছে সৃজাদের বাসায়। সুপ্তি হা হয়ে দেখছে সোফার এক কিনারায় কঠিন অবয়বটির দিকে। চোখে মুখে আভিজাত্য, ফর্সা, হ্যান্ডসাম পুরুষটির প্রশংসা যতটা না আপার মুখে শুনেছে তার থেকেও দ্বিগুণ। দীর্ঘদিন বিদেশে থাকায় চোখে মুখে শুভ্র পরিপাটি এক ছাপ। সে চাপা স্বরে বোনকে বলল, এই সেই এরোস, এ তো অসম্ভব হ্যান্ডসাম। কোথায় তোমার ইমরোজ আর কোথায় তার ছোট ভাই? সৃজা দাঁতে দাঁত চাপলো সুপ্তির মুখে এরোজের প্রশংসায়, তাও আবার ইমরোজকে টেনে। সে দাঁত খিচিয়ে বলল, এরোজ দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকায় অতিরিক্ত হ্যান্ডসাম। আর তোমার ইমরোজ 1 বছর বাপ। বলেই সুপ্তি চাপা স্বরে হেসে উঠল। সৃজা কঠিন চোখে তাকায় বোনের দিকে। রূপকথা আর নির্জনা বেগম মুখ বিকৃত করে সুপ্তি আর সৃজাকে দেখছে। দুটোর একটাও যে তাদের মতো শালীন উচ্চবিত্ত পরিবারের সাথে যায় না। পোশাক আশাকের কি বাজে ধরন। সুপ্তির পরনে টু পিস, একটা জিন্স আর একটা কুর্তি। তবুও নির্জনা বেগম দাঁত কামড়ে হাসি মুখে বসে রইল। এরোজের হয়তো এমন মেয়েই পছন্দ। এসেছে থেকে সৃজা নামের মেয়েটা তার গায়ের সাথে লেগে বসে আছে। অতিরিক্ত শ্রদ্ধা আপ্যায়ন দেখাচ্ছে। সেগুলো সে কৃত্রিম হেসে সহ্য করে যাচ্ছে। তার যে কোনো মূল্য এরোজকে সঠিক পথে আনতে হবে। শুনেছে আজকালকার ছেলেরা নাকি এইসব মেয়েদের মাঝে আগ্রহ পায়। দেখাদেখির পুরো সময়টাতে সৃজা, সুপ্তি এবং তাদের মায়ের সাথে ইমরোজও আপ্যায়নে সামিল হয়েছে, যেন তারা ইমরোজের পরিবার। মৌনতা তখন ভেঙে চুরমার হয়ে গেল। রোজ ভ্রু কুচকে তাকায় মৌনতার দিকে। এসেছে থেকেই মৌনতা কেমন যেন করছে, হাঁসফাঁস করছে, দুর্বল দেখাচ্ছে তাকে। সে নিচু স্বরে জিজ্ঞাসা করে, কি হয়েছে মন বউ? শরীর খারাপ করছে? হঠাৎ করে জ্বর আসে মৌনতা। তাপমাত্রা দেহে পুড়ে যাওয়ার উপক্রম। মাথা জাগিয়ে রাখতে পারল না। সে রোজের কাঁধে মাথা এলে দেয়। দুর্বল কণ্ঠে বলে, আমার শরীরটা ভালো লাগছে না রোজ। আর একটু অপেক্ষা করো মৌন বউ, আমরা একটু পরেই বাসায় চলে যাব। এই কোন ছাপড়িকে দেখতে পাঠিয়েছে ভাইজান? দেখি তো রাগ লাগছে। এর সাথে আমরা এক ঘরে বসবাস করব কি করে? মৌনতা চুপ করে বসে রইল। নাইল এরোজের দুই পায়ের মাঝে দাঁড়িয়ে আছে। তখনই এরোজ থমথমে মুখে বলে উঠে, তোমাদের হচ্ছে, আমায় বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। ইমরোজ আগ্রহের সাথে বলে, হ্যাঁ যাবি, কিন্তু তার আগে সুপ্তির সাথে একবার আলাদা করে কথা বল। দুজনের আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। আমার তো নিশ্চয়ই সুপ্তিকে পছন্দ হয়েছে। আম্মা, তোমার কি মতামত? নির্জনা বেগম কৃত্রিম হেসে বলল, এরোজের মতামত থাকলে আমার কোনো সমস্যা নেই। আমার একমাত্র চাওয়া শুধু আমার এরোজ ভালো থাকুক, তাতে জীবনসঙ্গী যেই হোক না কেন। সৃজার মুখশ্রী চকচক করে উঠল। সৃজার তার মা আনন্দে আলিঙ্গন করে। ইমরোজ আমোদিত কণ্ঠে বলে, তাহলে তো হয়েই গেল। সিরজা, তুমি এরোস আর সুপ্তিকে নিয়ে পাশের ঘরে দিয়ে আসো। শক্তি কেন যাবে? কথার মাঝে এরোজের গুরু গম্ভীর কণ্ঠে। সকলে উৎসুক নজরে তাকায় তার দিকে। ইমরোজ উপহাসের সুরে বলে, সুপ্তি যাবে না তো কে যাবে? শ্রেজা। আচমকা এরোজের কথায় সকলে চমকে তাকায় তার দিকে। মৌনতা সরব মাথা তুলে রোজের কাছ থেকে। ইমরোজ পিটপিট করে তাকালো ভাইয়ের দিকে। অবুঝ কণ্ঠে শুধায়, কি বললি? এরোজ ভাইয়ের চোখে চোখ রেখে বলল, আমি শক্তিকে নয় শ্রীজাকে বিয়ে করতে চাই। আমি তাকে ভালোবাসি। সৃজার তার মা হতভম্ব দৃষ্টিতে তাকায় এরোজের দিকে। সুপ্তি তখনও অবুঝ পানে তাকিয়ে আছে এরোজের দিকে, কিন্তু ইমরোজ নিতেই পারল না এহেন সোজাসাপটা স্বীকারোক্তি। সে মৃদু গর্জে উঠে বলল, হোয়াট রাবিশ এরোস! সৃজাকে কিভাবে বিয়ে করতে পারিস তুই? তুই তো সুপ্তিকে দেখতে এসেছিস। এরোজ প্রগাঢ় হাসলো ভাইয়ের কথায়। সে মোহনীয় চাহনিতে তাকায় সৃজার দিকে। তার মাথা থেকে পা পর্যন্ত অবলোকন করতে করতে মিহিসরে বলে,
বড় বোন রেখে ছোট বোন বিয়ে করাটা দৃষ্টিকটু। আর যার বড় বোন এত সুন্দর আর আকর্ষণীয়, তার ছোট বোনের বিয়ে এত সহজে হবে বলে মনে হয় না। তাই তো আমি এই সুন্দরী রমণীটিকে নিজের রানী করতে চাই, যেন আমার শালিকার বিয়েটা তাড়াতাড়ি হয়। সৃজার মাঝে হঠাৎ করে লজ্জাহানা দেয় এরোজের মোহনীয় কণ্ঠে করা প্রশংসায়। সে তবে ঠিকই ধারণা করেছিল এতদিন এরোজের চোখ অন্য কিছু বলে। সে আগেও বুঝেছিল এরোজের মনে তার জন্য সফট কর্নার আছে, কিন্তু ইমরোজ সে আকাশচুম্বী রাগ সামলাতে না পেরে রীতিমতো কাঁপছে। নির্জনা বেগম কপাল কুঁচকে তাকায় মেজ ছেলের দিকে, দাম্ভিকতার সাথে বলে, কি হলো, তুমি এমন করছো কেন ইমরোজ? এরোজ তো ঠিকই বলেছে। আর এরোজ রিজাকে পছন্দ করে জানলে আমি কখনো সুপ্তির কথা বলতামই না। তাদের যদি সমস্যা না থাকে তবে আমরা সৃজাকে আমার বাড়ির বউ করতে চাই, এতে তো সমস্যার কিছু নেই। পরপরই সৃজার মায়ের উদ্দেশ্যে বলল, কি হলো সৃজনা আপা, আপনার কি কোনো সমস্যা আছে? বড় মেয়ে রেখে ছোট মেয়ে বিয়ে দেওয়ার বিষয়টা একটু দৃষ্টিকটু, তুমি কিছু মনে করো না সুপ্তি। আমার মনে হয় সৃষ্টিকর্তা তোমার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছে। সুপ্তির চোখ মুখ লাল হয়ে উঠল, উপচে পড়া উল্লাস মিলিয়ে গিয়ে আর চাপা উল্লাসে ফেটে পড়া মৌনতাও আনন্দ ধরে রাখতে না পেরে শাশুড়ির সাথে সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার ঠিক বলছেন, ছোট ভাইজানের সাথে সৃজাকে বেশ মানাবে। ইমরোজ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায় মৌনতার দিকে, কিন্তু সেই রাগ প্রকাশ করতে পারল না। রাগের বসে কোনো বোকামি করে বসলে তার সবকিছু হাতছাড়া হয়ে যাবে। সেই ইশারায় সৃজাকে বলে বিয়ের জন্য না করে দিতে। এরোজ সোফা ছেড়ে উঠে দাঁড়ায়, ধীর পায়ে গিয়ে দাঁড়ায় সৃজার সামনে, স্মিত হেসে নম্র কণ্ঠে বলে, আমার চোখের দেখা সবচেয়ে অনন্য সুন্দরী এই নারীটি ব্যতীত আমি অন্য আর কাউকে বিয়ে করব না। লাভ এট ফার্স্ট সাইট কাকে বলে আমি জানি না সৃজা, তবে প্রথম দিন আপনাকে দেখে আমি এতটুকু বুঝতে পেরেছি, স্ত্রী হবে তো এমন, যাকে দেখলে বুকের বাঁ পাশ স্পন্দন করতে ভুলে যাবে, যাকে এক পলক দেখলে মৃত্যুর আগ পর্যন্ত দেখতেই চাবে, যাকে কষ্ট দিলে রাতের ঘুম হারাম হয়ে যাবে। সৃজা, উইল ইউ ম্যারি মি? এই এরোজ শিকদারের ছোট্ট রাজত্বের রানী হবেন? না বলবেন না, না বললে তুলে নিয়ে যাব। এই সুন্দরী নারীটিকে আমি আমার পাশ ছাড়া আর অন্য কারো হতে দেখতে পারবো না। সৃজার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল এরোজ, চোখে মুখে তার প্রেমময় ভাবভঙ্গিমা। সৃজা অবাক চোখে তাকায়, জীবনের প্রথমবার কারো থেকে এত সুন্দর এবং সম্মানের সাথে প্রস্তাব পেয়ে। সে কারোর রানী হবে, কি করবে সৃজা? ইমরোজ তো তাকে সম্মানের সাথে দুনিয়ার সামনে আনতেও পারছে না। কারো দ্বিতীয় স্ত্রী হওয়া থেকে সম্মানের সহিত কারো রানী হওয়া ঢের ভালো। এমন সুদর্শন এস্টাবলিশড একজন পুরুষকে বিয়ে করলে সব দিক থেকে তার জীবনের মানে বদলে যাবে। সে আর কিছু ভাবল না, অনতি বিলম্বে রাজি হয়ে গেল। মৃদু হেসে বলল, যে পুরুষ আমায় নিজের রানী করতে চায় নিঃসন্দেহে সে কোনো মহাপুরুষ। আমাদের চারপাশে তো কাপুরুষে ভরপুর। আমি এমন পুরুষকে কি করে ফিরিয়ে দেই? আমি আপনাকে আমার রাজা করে রাখবো। আমি রাজি এরোজ। এই না হলে এরোজের কোয়েন? এরোজ বাহবা জানিয়ে বলল। সৃজা মাথা নেড়ে হাসি মুখে বলল, ইয়েস, আই অ্যাম ইয়োর কুইন অ্যান্ড ইউ আর মাই কিং। ইমরোজ বিস্ফোরিত নয়নে তাকায় সৃজার দিকে। সংলাপে কাপুরুষটি যে তাকেই বলা হয়েছে সেটা বুঝতে বাকি রইল না, তবুও সে একটা শব্দ উচ্চারণ করতে পারল না। নির্জনা বেগম তিরস্কার করলো ছেলেকে আর সৃজাকে। কেমন বয়স্কদের সামনে প্রেমময় কথা বলে যাচ্ছে। সে গলা খাকারি দিয়ে দ্রুত বলে, তাহলে তো হয়েই গেল। আমি আজকেই পাকা কথা বলে যেতে চাই আপা, আপনার আপত্তি না থাকলে। সৃজনা হতবুদ্ধি নেয় মাথা নেড়ে সায়জানা। মেয়ের কর্মকাণ্ড যে কিছুই সে বুঝতে পারছে না। সুপ্তির আগে দুঃখে অপমানে গটগট করে বসার ঘরে থেকে চলে যায়। ইমরোজ তখনও ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সৃজার দিকে। সৃজাও তাকিয়ে কুটিল হাসলো। এখন ইমরোজ বাবুর উচিত শিক্ষা হবে। যেই কাজ সে 1.5 বছরও করতে পারেনি সেই কাজ তারই ছোট ভাই নিমিষেই করে দেখাবে। সে বউ হবে শিকদার বাড়ির বউ, আর সেটাও সম্মানের সাথে। দিকে মৌনতার জ্বর পালিয়েছে, সে আনন্দে রীতিমতো কাঁপছে। বারবার কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাচ্ছে এরোজের দিকে। জীবনের প্রথম মানুষটার কাজে এত ভালো লাগা কাজ করছে তার। সে সারা জীবন কৃতজ্ঞ থাকবে এরোজের কাছে, আর কখনো তার নামে বাজে কথা বলবে না। মনে মনে এমন কত কি ঠিক করলো মৌনতা। তার সংসার বেঁচে যাচ্ছে, এর থেকে সুখের আর কি হতে পারে? আর তার এই সুখের কারণ এরোজ। কথাবার্তা পাকা হলে নির্জনা বেগম সাথে না সোনার আংটিটা বের করে মৃদু হেসে সৃজাকে বলে, হাত দাও। সৃজা হাত বাড়াতে এরোজ সে হাতটা ধরে ফেললো। নির্জনা বেগম আর সৃজা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকায় এরোজের দিকে। এরোজ মোহনীয় চাহনিতে তাকায় সৃজার দিকে, মিহি স্বরে বলে, আমার স্ত্রীকে আমি সবচেয়ে বেস্ট জিনিস দিব, আর সেটা যদি হয় বিয়ের আংটির মতো গুরুত্বপূর্ণ কিছু, তাহলে তো কথাই নেই।
আমি সৃজাকে ডায়মন্ডের আংটি পরিয়ে নিজের বাগদত্তা হিসেবে ঘোষণা করব। আপাতত এটা রাখো। এইসব ঠুনকো শোনা এই হাতে মানাবে না, এই হাতে তো মানাবে অমূল্য কোনো রত্ন। সৃজা আবেগে আপ্লুত হয়ে পড়ে, মোহিত নয়নে তাকায় এরোজের দিকে। ছেলেটা যে ক্ষণে ক্ষণে তাকে মুগ্ধ করছে। সে চলচল নয়নে তাকায় এরোজের দিকে। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। একটু ভালোবাসা আর ভরসা কতটা ক্ষমতাধর হলে বিভৎস গভীর দুঃখগুলোকে ফিকে করে দিতে পারে। অথচ এই ভালোবাসার ভরসাটাই কারো জীবনে বহুল আকাঙ্ক্ষিত এক দুঃস্বপ্ন হয়। নীলিমার জন্য ভালোবাসার ভরসা দুঃস্বপ্নের হলেও সে তার মেয়ের জন্য এগুলোকে সে দুঃস্বপ্ন হতে দেয়নি। যার রূপকথা মায়ের জন্যে দুঃস্বপ্ন, তার রূপকথার জন্য স্নিগ্ধ এক বাস্তবতা। আর সেই বাস্তবতা স্নিগ্ধ রূপ তপবন শিকদার। কানে ফোন থেকে রূপকথা আলতো স্বরে ডেকে ওঠে, আম্মা। নীলিমার দেহ ম্লান হয়ে আসে মেয়ের ক্ষীণ কণ্ঠে। তবুও এত কিছুর পরেও সাহস হারায় না সে। সবকিছু ভুলে সামনে আগানোর নামই জীবন। হাসি মুখে শক্ত কণ্ঠে বলে, এই তো মা, শরীর ঠিক আছে? রূপকথার চোখ আবারও টলটল করে উঠল বিদঘুটে সেই সত্যিটা মনে পড়তে। সে কোনো মতে কান্না আটকে জবাব দেয়, সন্ধ্যায় কিছু খেয়েছিস? তানশান নানু ভাই কি করছে? নীলিমার অত্যাধিক স্বাভাবিক কণ্ঠে রূপকথা ঠোঁট কামড়ে কান্না আটকায়। সে তো জানে তার মা ভালো নেই, তবুও মানুষটা স্বাভাবিকভাবেই তার সাথে কথা বলছে। আম্মা, তুমি কেমন আছো? হঠাৎ করে মেয়ের প্রশ্নে একটু গতিস্লথ হলো নীলিমার। কৃত্রিম হেসে ব্যস্ত কণ্ঠে বলে, আমার আবার কি হবে? তোরা ভালো আছিস মানেই আমি ভালো আছি। তোর বোন আজকে কি করেছে জানিস? 1 বোতল হরলিক্সের আধা বোতল শুধু শুধু খেয়ে ফেলেছে, বজ্জাত মেয়ে। রূপকথা নীরব অশ্রু মুছতে মুছতে বলে, হ্যাঁ, কিছু বলো না, উনি আবার পাঠিয়ে দেবে। তোর উনি আমার কোনো কথা শুনে না। ছোট বোন বলে বলে আমার ঘর ভরিয়ে দেয়। আমি কিছু বলতে গেলে বলবে আমি তাদের ভাই বোনের মাঝে যেন না আসি। মায়ের ক্ষিপ্ত কণ্ঠে রূপকথা হাসলো। বিয়ের পর থেকে আজ প্রথমবারের মতো হঠাৎ করেই সে বলল, আম্মা, ধন্যবাদ। নীলিমা কপাল কুঁচকে শুধায়, ধন্যবাদ কেন? রূপকথা ঠোঁট কামড়ে কান্না আটকায় বলে, তোমার জন্য এমন একজন মানুষ জীবন সঙ্গী হিসেবে পেয়েছি, যে সুপুরুষ কাপুরুষ নয়, যত্নবান, একজন ভালো বাবা, একজন ভালো স্বামী। পরপরই অনুতাপে সুরে বলল, তোমার সাথে কত রাগ দেখিয়েছি, দুঃখিত আম্মা। তুমি একদম ঠিক। আবেগ দিয়ে জীবন চলে না। জীবন চলতে হলে একটু ভালোবাসা, ভরসা, আশ্রয়ের প্রয়োজন হয়। নীলিমা স্নেহের সাথে হাসলো। নিজের একমাত্র আকাঙ্ক্ষা পূরণ হয়ে যেতে আজকে আর বুকের ভেতরে কোনো যন্ত্রণা অনুভব হয় না। তার কথা সুখে আছে, ব্যাস। নীলিমার সব দুঃখ শেষ। সে ছলছল নেত্রে বলল, আমার কথা মা সুখে আছে, এটা আমার জীবনের একমাত্র চাওয়া ছিল। কথা আজ আমার জীবনের উপর থেকে সব অভিযোগ শেষ। এখন আমি নিশ্চিন্তে মরতে পারবো। রূপকথার বক্ষস্থল 2 বার ছটফট করে উঠল। এমন কথা কেন বলছো আম্মা? তোমার কথার সুখের শেষ মুহূর্ত পর্যন্ত তার সাথে থাকতে হবে। সুখ তারাকে বড় হতে দেখতে হবে। এসব অনুক্ষণে কথা আর বলবে না তো আম্মা। আমার জীবন যত দুঃখ দিয়েছে সবটা সুখে পরিণত করতে হবে, তো হার মানা যাবে না। নীলিমা টলটলে নেত্রে মেয়ের আত্মবিশ্বাসী কণ্ঠ শুনে ক্ষীণস্বরে বলে, জীবন কাকে কতটুকু মহলত দেয় তা তো জানি না রে মা, কিন্তু আল্লাহ যেন মৃত্যুর আগে ওই মানুষটার একটু খোঁজ দেয়। অন্তত বুকটাতে কোনো আফসোস, অপেক্ষা নামক যন্ত্রণা অনুভব হবে না। মায়ের কথায় রূপকথা চোয়াল শক্ত করে বলল, আম্মা, তোমার কি মনে হয় কোনো মানুষ এভাবে নিখোঁজ হয়ে যেতে পারে? যে ইচ্ছাকৃতভাবে নিখোঁজ হয় তারই খোঁজ পাওয়া যায় না। দয়া করে অপেক্ষা করো না, ছেড়ে দাও না আম্মা। এমন কঠিন কথা বলিস না। কথা আমার কি অপরাধ ছিল যে মানুষটা আমায় ফেলে চলে যাবে? তার সাথে কোনো কিছু হয়েছে আমি নিশ্চিত। বাবার প্রতি মায়ের দৃঢ় বিশ্বাসে রূপকথার চোখ মুখ উপচে কান্না বেরিয়ে আসলো। মানুষটাকে কি করে বলবে সে যেই স্বামীর জন্য অপেক্ষা করছে সে এখন কত সুখে সংসার করছে অন্য এক নারীর সাথে। সে শুধু শেষবারের মতো বলে, আম্মা, দয়া করে ভুলে যাও তাকে। অপেক্ষা করো না, সে কখনো আসবে না। নীলিমা বিশ্বাস করে না। সে ফোনটা বুকে চেপে ধরে সৃষ্টিকর্তার কাছে আর্জি জানিয়ে বলল, অন্তত মৃত্যুর আগে তার একটা খোঁজ দিয়েন, যেন আমি শান্তিতে মরতে পারি। ফোন রেখে বিছানার কিনারায় মেঝে ঘেঁষে বসা রূপকথা ডুকরে কেঁদে উঠল। এতদিন তো তাও মনে একটা আশা ছিল, কিন্তু এখন কেন এলো ঘৃণ্য এই সত্য সামনে। বাবা নামক মানুষটার উপর যে সে ঘৃণা করতে চায় না। বাল্যকালের সেই মুহূর্তগুলো খুব তড়পায়। মায়ের এই দৃঢ় বিশ্বাস তাকে খুব তড়পায়।
পৃথিবীটা কেন এত ছোট? বাবাকে খুঁজে তো পেল, তাও তপবনের আপন খালার স্বামী রূপে। সত্য এত বিদঘুটে হয় কেন? দরজায় খট আওয়াজ হতে রূপকথা হাঁটু থেকে মুখ তুলে তাকায়, চোখের পানি মুছে বলল, দরজা খোলা। তানশান চাপিয়ে রাখা দরজা খুলে উকি দিল। ঘরের এক কোনায় রূপকথাকে বসে থাকতে দেখে সে ধীরস্থির ঘরে ঢুকলো। রূপকথার লালচে মুখশ্রী দেখে শুধায়, কাঁদছিলেন? রূপকথা ঘন ঘন না বোধক মাথা নাড়ল। তানশান ম্লান হেসে বলল, কিন্তু আমি তো দেখছি আপনি কাঁদছেন। ভুল দেখছো। রূপকথা চঞ্চল দৃষ্টি ফেলে বলল। তানশান বাধ্যগত ছেলের মতো বলল, আচ্ছা, কিন্তু আপনি কি জানেন আল্লাহর সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে আল্লাহ খুব রাগ হয়? জানি, আমার একটা ছোট বাপ আছে, সে বলেছিল। রূপকথার থমথমে কণ্ঠে তানশান স্মিত হাসলো, বলল, তবে কান্নাকাটি না করে আল্লাহর কাছে বিচার দিয়ে হাসি মুখে থাকো। আল্লাহ তাআলা নিশ্চয় অপরাধীদের শাস্তি দেবে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। রূপকথা কান্নারত মুখে মৃদু হাসি ফুটে উঠল। সে ভারী গলায় বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।